আজ আয়েশা খুব ভোরে ঘুম থেকে উঠেছে। নামাজ পড়ে আস্তে ধীরে নিচে নেমে সোজা রান্নাঘরে ঢুকে পড়ল। এই এত সকালে তুই উঠেছিস, কি খাবি আমাকে বল, আমি বানিয়ে দিচ্ছি। স্বপ্না বেগমের কথায় আয়েশা দ্রুত বলল, আমিও রান্না করতে আসছি। জেসমিন বেগম অবাক হয়ে স্বপ্না বেগমকে বলে উঠলেন, কি? আমি কি শুনছি আপা? আমার মেয়ে রান্নাঘরে, তাও আবার এমনি এমনি না, রান্না করতে এসেছে? উফ, মা এমন করো কেন? আমি শিখতে এসেছি। আহা, জেসমিন মেয়েটাকে শিখতে এসেছে, তুই এভাবে মজা নিতে পারিস না, বলে রেহানা বেগম আয়শাকে কাছে ডেকে বললেন, কি রান্না শিখবি? বড় আম্মু, আমাকে তুমি কফি বানানো শেখাবে। হ্যাঁ, বলে কাছে টেনে নিয়ে দেখিয়ে দিল কি কি দিতে হয়। আয়শা সেই মোতাবেক কফি বানালো। অবশেষে আশা সফল হলো। কফি নিয়ে গেল, তখনই সবাই ড্রয়িং রুমে চলে আসলো। আয়েশা সবাইকে কফি হাতে তুলে দিল একে একে। আশিকের কাছে গেল কফি দিতে। আশিক আয়েশাকে দিকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। কোমরে ওড়না গুজানো, মাথায় হাত খোপা, যেদিকে যেদিক যাচ্ছে নূপুর ঝনঝন করে বেড়ে উঠছে। আশিকের মাতোয়ারা করার জন্য এইটুকুই যথেষ্ট। আশিক এক নজর তাকিয়ে আছে তার প্রিয়সীর দিকে। আয়েশা লজ্জা পাচ্ছে, গাল দুটো লাল টুকটুকে হয়ে গেছে। কি লজ্জাবতী, লাল হয়ে নিজের দিকে তাকিয়ে আছে। বুকের ভিতর ধুকপুক শব্দ হচ্ছে। আয়শা মনে মনে বলল, এতক্ষণ তো ঠিক ছিল, এখন কি হলো? রেহানা, আজকে কফির টেস্টটা অন্যরকম লাগছে কেন? আজকে কফিটা অন্যদিনের মতো ভালো হয়েছে। রেহানা বেগম বললেন, আজকে কফিটা আমাদের আয়শা করেছে। তার অনেক শখ রান্না শেখার, আমি শুধু বলে দিয়েছি, ও নিজেই করেছে। রেহানা বেগমের কথায় আশিক আয়শার দিকে তাকিয়ে আছে। এই মেয়েকে যেটা করতে না করব সেটাই করবে, আমি কোথায় যাব মামুদ্র? আয়শা লাজুক এসে আশিকের পানে চাইল, আশিকের প্রশংসা পাওয়ার জন্য। আশিক কবির কাপে চুমুক দিতে বসলো। কল রাতের তুলনায় অনেক গুণ বেড়ে ভালো হয়েছে। আশিকের চুমুক দিতে দেখে আশা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন আশিক বলবে ভালো হয়েছে। অষ্টদশীর মন ভেঙে আগে আকাশ আর অর্ণব বলে উঠল, আমাদের বাড়িতে এত সুন্দর কফি বানানো কাজের খালা আছে, আমরা জানতাম না। তো খালা, আপনি কবে থেকে জয়েন করলেন? বাড়িতে খালু বুঝে ভাত দেয় না? বাচ্চা কাচ্চা কতগুলো খালা? ওদের অদ্ভুত মজা শুনে আয়েশার মেজাজ খারাপ হয়ে গেল। আয়েশা আগে আশিক বলে উঠল, তোরা চুপ করে খেয়ে নে, নয়তো তোদের কপালে দুঃখ আছে, যা পাচ্ছিস তাই পাবি না। এতই যদি তোদের কাজে খালা লাগে, নিজ দায়িত্বে নিয়ে আসবি, অন্য কারো জিনিসে নজর দিবি না। আসলাম সর্দার বলে উঠলেন, কিছু বলে তুমি? কার জিনিসে ওরা নজর দিল? সবাই আশিকের দিকে তাকিয়ে আছে। মমিনা বেগম তো বলেই উঠলেন, এই তোরা দুইটা কি করছিস, এখনও স্বীকার কর, নিশ্চয় কোনো অপরাধ করে এসেছিস, নয়তো আশিক কোনোদিন মিথ্যে বলবে না। দুজন নিজের দিকে তাকাতাকি করছে। আশিকের দিকে তাকালে আশিক চোখ মেলে দিল, বোঝাতে চাইলো, আমার সাথে লাগতে আসলে কেমন লাগে দেখ। অর্ণব, মা, আমি তোমার নিজের ছেলে, আমাকে বিশ্বাস করছো না? জি না, আপনারা কি করতে পারেন আমার জানা আছে। আশিক বলল, থাক ছোটো মা, তেমন কিছু না, আমি সামনে নিব। আসলাম সর্দার বলে উঠল, তোমরা ধীরে ধীরে কেনাকাটা শুরু করে দাও, আর মাত্র এক সপ্তাহ আছে। মমিনুল সর্দার বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো আবার 1 মাস আগে থেকে কেনাকাটা করলেও শেষে এটা বাদ যায়, তো এটা বাদ যায়, সেই আমাদেরই নিয়ে আসতে হয়। হুমায়ুন সর্দার বললেন, তোমাদের যা প্রয়োজন এখন থেকে কিনে রাখো, শেষে বিয়ের মুখে যাতে কোনো কিছু অসম্পূর্ণ না থাকে, এটা আমি চাই না। জিসান সর্দার বলল, হ্যাঁ, সর্দার বাড়ির বড় মেয়ে বলে কথা, কোনো কিছুতে বাদ পড়া চলবে না। রেহানা বেগম তেতে উঠলেন, কি মনে করেন আবার কিছু পারি না? তাছাড়া কালকে শুক্রবার, ওদের কলেজ ভার্সিটি অফ থাকবে, ওদের নিয়ে যাবে মার্কেট করতে। আর কালকে তো আপনারা ছেলেরাও বাড়িতে থাকবেন না, আপনারাও যাবেন। জেসমিনের কথায় 4 ভাই একসাথে বিষম খেলো। এ কি, আপনাদের কি হলো? সবাই একসাথে বিষম উঠলো কেন? রেহানা বেগম বলল, এটা ওদের অভ্যাস মার্কেটে না নিয়ে যাওয়ার। জসিম বলল, সত্যি, আমার কালকে বন্ধ নেই, আমার অফিসে যেতে হবে। হুমায়ুন সর্দার বলল, কালকে আমি একটু সিলেটে যাব, ওখানকার অবস্থা কি দেখতে হবে। মনিনুলও বলে উঠলেন, আমার কিছু পুরনো ফাইল চেক করতে হবে। বাকি রইল আসলাম সর্দার। সবাই একে একে যুক্তি উপস্থাপন করলেন। রেহানা বেগম বলল, আপনারা কিছু বলার নেই,
বলুন, আমরা দর্শক দাঁড়িয়ে মনোযোগ সহকারে আপনাদের বক্তব্য শুনছি। আসলাম সর্দার বিপদে পড়ে গেলেন। এখন কি হবে, কি যুক্তি দেখাবে? অবশেষে বললেন, হুমায়ুন একা সিলেটের সব কাজ সামলাতে পারবে না। অনেকদিন সেখানে যাওয়া হয় না, তাই আমি ওর সাথেই যাব। বাড়ির সকল সদস্য হা করে তাকিয়ে আছে, যেন কোনো তর্ক বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে। যদিও এসব দেখে দেখেই সবাই বড় হয়েছে। আসলাম সর্দার বললেন, তোমরা চিন্তা করো না, তোমাদের সাথে আকাশ, অন্যবার আশিক যাবে। অন্যবার আকাশ মিটমিটে হাসছে। তারা জানে যে মার্কেট করতে যেতে চাইছেন, নানান বাহানায় কেটে দেয়। কারণ বাড়ির মহিলারা এতে এতে মার্কেট করে। বলা চলে মার্কেটে কম ঘোরাঘুরি বেশি করে, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের অবস্থা নাজেহাল হয়ে যায়। এই জন্য মার্কেটের নাম শুনলেই কারো দেখা পাওয়া যায় না। সর্দার বাড়ির সকল পুরুষের বাইরে যতই কঠোর ও গম্ভীর থাকুক, দিন শেষে বাড়ি ফিরে তাদের আপন নারীর কথা মাথা পেতে স্বীকার করেন। কোনো রকম প্রশ্ন ছাড়াই সকল কথা মেনে নেয়। এটাই সর্দার বাড়ির সম্মানের জায়গা। সবাই নিজ কাজ খুঁজে নিল। অর্ণব আকাশ ফেঁসে গেল। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। একমাত্র ছেলেরাই জানে মেয়েদের মার্কেট করতে নিয়ে যাওয়া আর জলে নেমে কুমির সাথে যুদ্ধ করা সমান। সবাই অফিসে চলে গেল। আয়শা আশিকের বাইকের সামনে গিয়ে দাঁড়াইয়ে আছে। আশিক এসে দেখে আগে থেকে দাঁড়িয়ে আছে। কি হলো? এ তো আগে আসার কিছু নেই। আমি ছেড়ে যাব না, নেক্সট ডে থেকে বাড়িতে অপেক্ষা করবি, আমি ডেকে নিব। আয়শা মাথা নাড়লেন। আর শোন, তোর হাত পুড়িয়ে কফি করার কোনো দরকার নেই। আজকের পর থেকে যেন রান্নাঘরে তোকে না দেখি, কথাটা মাথায় রাখবি। পড়ালেখায় মন দিবি। আবারও মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। বাইকে বসে দুজন চলল। আয়েশার মন খারাপ। সে কত আশা নিয়ে কফি বানিয়েছিল, শুধুমাত্র আশিকের প্রশংসা পাওয়ার জন্য। প্রশংসা তো দূরের কথা, রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। আশিক আয়নায় তার প্রেয়সীকে দেখছে। তার মন খারাপ। কিছু করার কিচ্ছু নেই। এখন পড়ালেখার বয়স। আশিক চাইলেই বলতে পারতো ভালোবাসার কথা, কিন্তু এখন এই কোমল হৃদয়ে একবার ভালোবাসা প্রবেশ করলে পড়ালেখার আকাশে উঠবে। পড়ালেখার কোনো ক্ষতি হোক সে চায় না। আশা একটু পর পর আয়নায় দেখছে। আশিকের চোখে চোখ পড়ার সাথে সাথে মুখ অন্যদিকে ঘোরালো। আশিক মনে মনে বলল, মানুষ মরে যায়, পচে যায়, কিন্তু ভালোবাসা বদলায় না। ভালোবাসা চিরকাল সীমাবদ্ধ থাকে এক জানতে। আর যে একজন হলো না, অন্যজন এভাবে ভালোবাসা বিচার করে, সে আসলে ভালোবাসতে পারে না। ভালোবাসার জন্য নতুন কোনো ব্যাখ্যা হয় না। সে না হওয়ার ব্যাখ্যা তুই আমার। আশিক খেয়াল করলো তার প্রেয়সীও আয়না দিকে তাকিয়ে তাকে দেখছে। আশিকে দেখে সাথে সাথে চোখ ফিরে নিল। এসব দেখে আশিক আনমনে হেসে উঠল। কলেজে নামিয়ে দিয়ে আশিক বলল, সাবধানে থাকবি। আর কেউ কোনো কথা বলে চুপ করে থাকবি না, আমাকে বলবি। কেউ যদি অভদ্রতা করে প্রিন্সিপালের কাছে যাবি, আর তাও যদি না পারিস আমাকে কল দিবি। আপনার নাম্বার তো আমার কাছে নেই। থাকবে কিভাবে? চেয়েছিস কখনো? ফোন দে। বলে ফোনটা নিয়ে নিজের নাম্বার ডায়াল করে দিল। সেভ করে রাখবি। আর যা বলছি মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। বলে আশিক যাওয়ার সাথে খুশির ঠেলায় একটা লাফ দিয়ে উঠল। এ তো মেঘনা চাইতেই জল। কল্পনা করেনি কোনোদিন আশিক তাকে নাম্বার দিবে। আয়শা আজকে তাড়াতাড়ি এসেছে। নুপুরের জন্য অপেক্ষা করেছে। একটু পরে নুপুর আর কথা আসলো, কিন্তু চুমকি আসলো না। কথা বলো। চুমকি তো বলেছিল আসবে, তাহলে এখনো আসলো না কেন? প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর চুমকির দেখা মিলল। দৌড়াতে দৌড়াতে আসছে। ওদের কাছে এসে হাঁপাচ্ছে। কথা, কী রে, তোকে কি কোনো কুকুরে তাড়া করেছে? আর বলিস না, রাস্তায় আসার সময় একটা স্পিড পড়েছিল। দুপুর, তারপর কি হলো? আয়শা, খেয়ে ফেলছিস নাকি? বলে সবাই হেসে উঠল। চুপকি, তোরা যদি আমাকে বলতে দিবি না তো প্রশ্ন করছিস কেন? একে একে উত্তর দিচ্ছি, সব একসাথে বলিস। আমি কি জেলখানায় কয়েদি নাকি? আয়শা, ঠিক আছে তুই বল কি হলো। চুপকি, রাস্তায় একটা স্পিডের কৌটা দেখে সোজা করে দৌড় দিলাম, এক কিক। নূপুর, তারপর কার মাথা ফাটালি? সবাই অধীর আগ্রহে ওর কথার অপেক্ষায় ওর দিকে তাকিয়ে আছে চুমকির দিকে। চুমকি, রাস্তা দিয়ে একটা বাইক যাচ্ছিল, তার গায়ে লেগে গেছে। অবাক হয়ে প্রশ্ন করলো, কি?
চুমকি কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, হ্যাঁ। আর অবিশ্বাস্যভাবে সেই ছেলেটার সাথে আমার আগে 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়শা, মন খারাপ করিস না। চুমকি, মন খারাপ করবো না বলছিস? তোরা জানিস আমাকে কত কথা শোনালো। আমাকে শিক্ষা দিতে পারেনি আমার বাবা মা। আমি আস্ত একটা গর্দভ মেয়ে, শুধু বয়সে বড় হয়েছি, মাথায় কোনো বুদ্ধি নেই। আরও কত কি বলেছে। তিনজনে ওকে অনেক সান্ত্বনা দিল। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, চল, পরে দেখা হলে আবার সবাই মিলে তার ব্যবস্থা করে দিব। অনেক বুঝিয়ে ক্লাসে নিয়ে গেল। টিফিন টাইমে 6জন মিলে ক্যান্টিনে খেয়ে এসে মাঠের এক সাইডে ঘাসের উপর বসে আছে সবাই। চুমকির বিষয়ে জানতে পেরে শুভ সিয়াম দুঃখ প্রকাশ করলো, সাথে বলল, এইবার দেখা হলে আবার দেখে নেব। ওদের কথা শেষ হতে নূপুর বলল, এসব কথা ছাড়, তোরা কথা বল। আয়েশা অবাক হয়ে বলল, আমি কি বলবো? কেন, তোর আশিক ভাইয়ের কথা? লজ্জায় লাল হয়ে গেল আয়েশা। শুভ আর সিয়াম বুঝলো না, ভ্যাবলার মতো চাওয়াচাওয়ি করছে। তোরা কি বোঝাতে চাইছিস, ভালো করে আমাকে বল। আয়েশা কি প্রেম করে? তখন ওরা তিনজন সম্পূর্ণ বিষয় খুলে বলল। শুভ বলে, বাপরে বাপ, তোরা তো গভীর জলের মাছ, ডুবে ডুবে পানি খাস, ঘোলা বাজারের মহিলা। শুধু শুধু মহিলা না, ধান্দাবাজ মহিলা। আশা তেতে উঠল, এই মহিলা বলবি না আমাদের। নূপুর বলল, হ্যাঁ, আমাদের মহিলা বলবি না? আমাদের তোর কোন দিক দিয়ে মহিলা মনে হচ্ছে? কথা বলে উঠল, আমাদের এখনো বিয়ে হয়নি আর তোরা 2টা মহিলা বলিস? চুমকি, তোরা চুপ কর বলে ওদের দিকে আঙ্গুল তুলেছে। তোদের সাহস কম না, এখনো কেউ এসে প্রেমের প্রস্তাব করলো না, প্রেম হলো না, বাচ্চা হলো না, আর তোরা বললি মহিলা বলিস? তোদের সাহস আছে, বলতেই হচ্ছে। শুভ মনে মনে ভাবছে, খোলা বাজারের ধান্দাবাজ বলল, তাতে তাদের গায়ে মাখল না, কিন্তু মহিলা বলাতেই এত তেতে গেল। সামান্য মহিলা বলার কারণে এত কিছু। দুজনে ঘাসের উপর শুয়ে তাদের পায়ের দিকে হাত বাড়িয়ে বলল, আমাদের ভুল হয়ে গেছে, জীবনের চরম শিক্ষা পেলাম। অবিবাহিত কাউকে মহিলা বলা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। আমরা আর কোনোদিন বলবো না। আমাদের 2 নিরীহ বাচ্চা বালক ক্ষমা প্রার্থী, অনুগ্রহপূর্বক ক্ষমা করে আমাদের ধন্য করবেন প্লিজ। আয়েশা বলল, ঠিক আছে, ক্ষমা করলাম, মনে রাখিস, আজ প্রথমবার বলে ক্ষমা করলাম, দ্বিতীয়বার কোনো চান্স পাবি না, ওঠ। ধন্যবাদ বলে উঠে বসলো। মাঠে কিছু স্টুডেন্ট তাদের দিকে তাকিয়ে হাসছে। অবশেষে সিরিয়াস হয়ে বলল, আমি কিভাবে জানবো আশিক ভাই অন্য কাউকে পছন্দ করে কি না? আয়েশার কোথায় সবাই বুদ্ধি দিল, তুই যে করুই হোক, আশিক ভাইয়ের ফোন চেক করবি, দেখবি কোনো মেয়ের নাম্বার আছে কি না। আমি কিভাবে জানবো, যদি অন্য কিছু দিয়ে সেভ করে রাখে? শুভ, ছেলে মানুষ প্রেমিকার নাম সেভ করে জানু, মাই লাভ এসব দিয়ে, এসবও কি তোকে বোঝাতে হবে? দেখলেই বুঝতে পারবি। আয়েশা, ঠিক ঠিক আছে, কিন্তু যদি ফোনের লক থাকে তখন আমি কি করব? চুমকি, বলবি তোর ফোন খুঁজে পাচ্ছি না কোথাও, একটা কল দিতে, এগুলো শিখে দিতে হবে। এমনি সারাদিন উপন্যাস নিয়ে পড়ে থাকিস, আর এসব বুদ্ধি আমাদের থেকে নিতে হবে। আয়েশা, হ্যাঁ, তবে বাস্তব জীবনের অনুভূতিগুলো বেশি জড়তো না হয়, যা আমি অনুভব করে করতে পারি। নূপুর, আরে আমার লজ্জাবতী হয়েছে, চলো ক্লাসে যাই। আপনার আশিকের ক্লাস। সবাই ক্লাসে চলে গেল। আশিক ক্লাসে প্রবেশ করে পড়াতে শুরু করলো। এসে পর্যন্ত দেখে যাচ্ছে আশিকে কোনো খেয়াল আছে কি না কে জানে। নূপুর ঠেলে ধ্যান ভাঙলো। বাড়িতে কি করিস আয়শা? তোর প্রেমিক আশিক ভাইকে সারাদিন বাড়িতে দেখবি, এভাবে এখানে তাকিয়ে থাকলে সবাই কি ভাববে? আয়শা পড়ায় মন দিতে পারছে না। নতুন নতুন প্রেমে পড়লে বুঝি এরকমই হয়। ক্লাস শেষ হওয়া পর্যন্ত আশি শুধু তাকিয়েছিল। আশিক একবারও আশা দেখে তাকায়নি। তার মন খারাপ হয়ে গেল। একটু তাকালে কি এমন হতো? আশিকের নজর এড়ালো না। সে আশাকে দেখছে, তার আচরণ লক্ষ্য করছে, কিন্তু আশা ধরতে পারেনি। অতি সূক্ষ্ম আর ম্যাচিউর ছেলেকে সহজে কেউ বুঝতে পারে না। সেকেন্ড ইয়ারের ক্লাসও শেষ। মিতু এখন ভাবছে, সত্যি সত্যি ছেলের বিয়ে হয়েছে নাকি আমাকে সরানোর জন্য মিথ্যে বলেছে। তাকে দেখে বিবাহিত মনে হয় না, বিষয়টা ভালো করে দেখতে হবে। আশিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আয়শা কাছে আসলো। এখন থেকে কেমন যদি লজ্জা লজ্জা লাগছে।
আগের মতো আর চঞ্চলতা নেই। এমন একটা অনুভূতি যা অজানা প্রেমে পড়লে মানুষের অনুভূতি এরকমই হয়, বুঝিও বুঝতে পারে না। ভালোবাসা একটা গভীর হৃদয়ের বন্ধন। আশিক তাড়া দিয়ে বলে উঠল, তাড়াতাড়ি উঠ, তোকে বাড়িতে পৌঁছে আমার কাজ আছে। আয়শা গাড়িতে উঠল। আশিক গাড়ি নিয়ে চলে গেল। তখনই পিছন থেকে মিতু দেখলো সেদিনের সেই মেয়েটাকে নিয়ে আশিক বাইকে করে যাচ্ছে। মিতু মনে মনে ঠিক করলো আজকে তার বাবাকে বলবে আশিক ছেলের কথা। আয়শা বারান্দায় দাঁড়িয়ে আছে, কলেজ থেকে এসে কিছু খেয়েই দাঁড়িয়ে আছে। হঠাৎ ফোনের টুংটাং শব্দে বারান্দা থেকে ঘরে আসলো। বিছানার উপর ফোনটা ছিল। ফোনে হাত দিয়ে দেখলো সেই অচেনা ব্যক্তির নাম উপরে। মেসেজ করেছে, কেমন আছেন, অনেকদিন কোনো খোঁজ খবর নাই। আয়শা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করেছেন? আয়শা বলল, হ্যাঁ। আপনি? না, তবে এখন করব। তো দিনকাল আপনার কেমন যাচ্ছে? আয়শা, জি ভালো। টুকটাক কথা বলে আয়শা ফোন রেখে দিল। তার মানে শুধু আশিকের বসবাস। কে জানি উদাস মনে আর কিছুই ভালো লাগলো না। কখন যে তার আশিক ভাই বাড়িতে আসবে। অফিস থেকে সেই অপেক্ষায় অষ্টদশীর মনটা এখনো ব্যাকুল হয়ে বসে আছে। তারা জানতে ইচ্ছে করছে যে আশিক ভাই খেয়েছে কিনা, কি করেছে, কিন্তু কিভাবে জানবে, তার আইডি নেই। তখন মনে পড়ল আশিক তখন তাকে ফোন নাম্বার দিয়েছিল। ফোন নাম্বারটা কল লিস্টে গিয়ে সেভ করে নিল। সামনে পিছনে লাভ ইমোজি দিল। ইয়া আশিক, যাকে ইসলামের ভাষায় বলে ওহে আমার প্রেম। সেভ করে নাম্বারের উপর নামটা বারবারই দেখেই চলছে আর লাজুক হাসি দিচ্ছে। সারাদিন গেল আয়শার অপেক্ষা করতে করতে। আয়শা বুঝতে পারছে অপেক্ষা পুরো কত কষ্টের। এই সামান্য 2-3 ঘন্টা অপেক্ষা করতে পারছে না। বারবার নাম্বার ডায়ালে তুলে বসে আছে, কিন্তু কল দেওয়ার মতো সাহস তার নেই। হাত কাঁপছে, কল দিয়েই বা কী বলবে। যদি বলে কেন ফোন দিয়েছে, তাহলে কি বলবো? কথা বলতে ইচ্ছে করছে তাই। এটা কি মেনে নেবে? উল্টো আমাকে না কথা শুনিয়ে দিবে। অপেক্ষা করতে করতে 7টা বেজে গেল। সবাই বাড়িতে আসলো। আশা ড্রয়িং রুমে বসে আছে, বুকের ভেতর নিষ্পিস করছে, কখন তার দেখা পাবো। বৃষ্টির ফোঁটার মতো তোমার পর চেয়ে বসে আছি, কখন আসবে তুমি। তোমার জন্য আমার এই নীরব পথ চলা হয়তো একদিন পূর্ণতা পাবে। মনে মনে ভাবলো, এইটাই হয়তো ভালোবাসা। প্রেমিকের জন্য অপেক্ষা করা, তার সাথে সময় কাটানো, তাকে একটা নজর দেখার জন্য ছোট্ট হৃদয়ে ব্যাকুলতা, সব মিলিয়ে অষ্টদশী গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে তার প্রেমিক আশিকের প্রতি। এখন মেনে নিয়েছে মনে প্রায় যে সে আশিক ভাইকেই ভালোবাসে আর তাকেই চায়। সবাই বাড়িতে প্রবেশ করলো, শুধু আশিক ছাড়া।